কাল 15ই আগস্ট আমাদের ভারত স্বাধীনতার 80 বছর উদযাপন করতে চলেছে। লালকেল্লা থেকে মাথায় জমকালো পাগড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যা থেকেই আলোয় ঝলমল করছে দেশের বিভিন্ন সম্ভ্রান্ত প্রান্ত, রাজপথ আর নতুন নতুন রাজপ্রাসাদ। কিন্তু স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক প্রাক্কালে এই কোন ছবি ভেসে উঠছে আমাদের চোখের সামনে? এই যে জ্বলন্ত পঞ্চপ্রদীপের নিচে এক গাঢ় কুৎসিত অন্ধকার। কিন্তু না, অন্ধকার কখনো শেষ কথা বলে না। অন্ধকার ভেদ করে দেশের অবহেলিত বঞ্চিত এলাকাগুলোকে আলোর পথে নিয়ে যেতে জেনজির পর এবার সরাসরি ময়দানে নেমে পড়েছে জেন আলফা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্কুল পড়ুয়ারা। যে বয়সে হাতে বই আর খেলার বল থাকার কথা, সেই বয়সে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের গ্রাম থেকে গ্রামান্তরে হাতে প্লাস্টিকের জলের বোতল কিংবা ছাতা নিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা নিজেরাই রিপোর্টারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। টিভি মিডিয়ার বিকিয়ে যাওয়া অ্যাঙ্কাররা যা দেখাতে ভয় পায়, আজ এই ছোট ছোট বাচ্চারা রাষ্ট্রের গালে কষে থাপ্পড় মেরে সেই সত্যিটা টেনে বার করেছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলন দেশের রাজনীতির চেনা ছবিটাই বদলে দিয়েছে। গত 25 দিনে আমূল বদলে গেছে ভারতীয় রাজনীতির ন্যারেটিভ। দোর্দণ্ড প্রতাপ, রাজা মন্ত্রীরা যে কোণঠাসা, গতকাল শেষ হওয়া সংসদের বাদল অধিবেশন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের তরুণ প্রজন্ম আজ আর চুপ করে বসে নেই। এতদিন তারা ভাবত, বললেই বা কে শুনছে। বছরের পর বছর ধরে সেই একই সিস্টেমের মার খেয়ে অবশেষে তারা মুখ খুলতে শুরু করেছে। আর এই আওয়াজ শুধু জেনজিদের মধ্যে আটকে নেই, এর মধ্যে ঢুকে পড়েছে জেন আলফাও। 2010 সালের পর যাদের জন্ম, অর্থাৎ যারা এখন স্কুলের গণ্ডিতে রয়েছে, তারাই এবার নিজেদের অধিকার বুঝে নিতে রাস্তায় নেমেছে। দেশের নানা প্রান্ত থেকে সেই ছবি উঠে আসছে। কোথাও স্কুলে নেই মিনিমাম পরিকাঠামো, কোথাও পড়াশোনার বেহাল অবস্থা, আবার কোথাও স্কুলে পৌঁছানোর রাস্তাই যেন এক মরণ ফাঁদ। চিন্তা করে দেখুন, সরকার যখন নিজেদের দায়িত্ব ভুলে যায়, সাংবাদিকরা যখন আসল খবর দেখানো বন্ধ করে দেয়, আর নেতা নেত্রীরা ভোট ব্যাংকের সুবিধা বুঝে নিজেদের সন্তানদের বিদেশে পড়তে পাঠিয়ে দেন, তখন গ্রামের এই সাধারণ ছেলে মেয়েগুলো কী করবে? কার কাছে গিয়ে বলবে তাদের কষ্টের কথা? তারা তো ভোটও দিতে পারে না। নির্বাচনের সময় মা বাবাদের 5 থেকে 10,000 টাকা বিনামূল্যে চাল কিংবা গ্যাস সিলিন্ডারের টোপ দেওয়া হয় ঠিকই, কিন্তু একটা ভালো স্কুল বা একটা পাকা রাস্তার কথা কি কেউ বলে না তো। আর ঠিক এই কারণেই যে কাজটা এলাকার বিধায়ক, সাংসদ কিংবা বড় বড় সাংবাদিকদের করা উচিত ছিল, সেই কাজটাই আজ এই কিশোর বয়সী বাচ্চারা নিজেদের দায়িত্ব মনে করছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কিংবা মহারাষ্ট্র, সব জায়গায় ছবি এক। এই জেন আলফারা আজ হিসেব চাইছে। চাওয়াটা কিন্তু বিশাল কিছু নয়, শুধু স্কুলে পৌঁছানোর একটা নিরাপদ রাস্তা আর পড়ার মতো একটু সুস্থ পরিবেশ। কদিন আগেই মধ্যপ্রদেশের বিদিশার একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন। সেখানে কোনো সেতু নেই, নদীর ওপর দাঁড়িয়ে থাকা পিলারগুলোর ওপর দিয়ে এক পিলার থেকে অন্য পিলারে লাফিয়ে লাফিয়ে শিশুরা স্কুলে যাচ্ছে। একটু বর্ষা হলেই জলের তোড়ে ভেসে যাওয়ার ঝুঁকি। আমরা তো ছোটবেলায় গল্প শুনতাম, লাল বাহাদুর শাস্ত্রী সাঁতরে নদী পেরিয়ে স্কুলে যেতেন। শাস্ত্রীজি চলে 60 বছর আগে, কিন্তু আজ স্বাধীন ভারতের 80 বছর পালন করার মুখে দাঁড়িয়েও কি দেশের বাচ্চাদের সেই একই প্রাণ হাতে নিয়ে স্কুলে যেতে হবে? পরিস্থিতি কতটা বদলালে বাচ্চারা নিজেরাই নিজেদের রিপোর্ট বানাতে শুরু করে, ভেবে দেখেছেন? মহারাষ্ট্রের রায়গড় জেলার কান্ডিবাড়ি গ্রাম। কাগজে কলমে এই গ্রামের রাস্তা আছে, কিন্তু আসলে শুধুই বড় বড় গর্ত আর জলছবি। সেখানকার জ্ঞান মকরন্দ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 3-15 বছরের ছাত্রী নেহা ঘাড়ে, জ্যোৎস্না মুকারে আর মানসি পাওয়ার। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে ওদের জামাকাপড় কাদা জলে মেখে ভূত হয়ে যেত। গাড়ির চাকা থেকে নোংরা জল ছিটকে নষ্ট হতো স্কুলের ইউনিফর্ম। প্রশাসনকে বারবার বলেও কোনো লাভ হলো না। তখন ওরা হাত জোর করে বসে থাকেনি, একটা স্মার্টফোন আর একটা ফোল্ডিং ছাতা। হ্যাঁ, একটা ছাতাকেই কাল্পনিক মাইক বানিয়ে 3 বান্ধবী নেমে পড়ল অনগ্রাউন্ড রিপোর্টিংয়ে। কোনো দামি ক্যামেরা নয়, তীব্র ব্যঙ্গ আর কড়া কটাক্ষে সাজানো ওদের সেই খুদের রিপোর্টিং সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই ভাইরাল। ভিউ ছাড়িয়ে গেল কয়েক লক্ষ। আর ঠিক তখনই নড়েচড়ে বসতে বাধ্য হলো এতদিনের ঘুমন্ত প্রশাসন। সরকারি দপ্তরের বাবুরা ছুটে এলেন, রাস্তার মেরামতের কাজ শুরু হতে বাধ্য হলো। সরকারের সব ফাঁপা দাবি এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিয়েছে এই বাচ্চারা।
ভোটের মুখে লাড়কি বহিন কিংবা লাডলি বেহনা প্রকল্পের টাকা বিলিয়ে দেওয়াটা সহজ, কিন্তু এই বোনেদের স্কুলে যাওয়ার একটা নিরাপদ রাস্তা তৈরি করা বুঝি এতটাই কঠিন? আসলে ভয়টা তো অন্য জায়গায়। এসব গ্রামের বাচ্চারা যদি ঠিকঠাক পড়াশোনা করে শিক্ষিত হয়ে যায়, তবে তো কাল নেতারা তাদের ভুলভাল বুঝিয়ে হিন্দুরা ভয়ে ভয়ে সিটিয়ে আছে বুঝিয়ে সুঝিয়ে ভোটটা নিতে পারবেন না। শিক্ষিত হলেই তো তখন তারা প্রশ্ন তুলবেন। নেহা, জ্যোৎস্না আর মানসি মারাঠিতে যা বলল, বাংলায় তার সারমর্ম হচ্ছে গ্রামের রাস্তার অবস্থা তো নয় যেন হাইওয়ে, রাস্তার বড় বড় গর্ত নাকি গর্তের ভেতরে একটুখানি রাস্তা, বোঝাই দেয়। ক্যামেরা পার্সন মানসি পাওয়ারের সাথে আমি রিপোর্ট করছি নেহা ঘাড়ে। হাসি পাচ্ছে নাকি লজ্জা? এই বাচ্চারা জন্ম থেকেই চারপাশে স্মার্টফোন দেখে বড় হয়েছে। যে বয়সে এদের হাতে ফোন নিয়ে কার্টুন দেখার কথা, সেই বয়সেই সেই ফোনটাকে এরা বানিয়ে তুলেছে নিজেদের প্রতিবাদের হাতিয়ার। আর এই ছবি কিন্তু শুধু মহারাষ্ট্রে সীমাবদ্ধ নয়, চলে আসুন উত্তরপ্রদেশে। বুন্দেলখণ্ডের পিছিয়ে পড়া জেলা হামিরপুর। এসব খবর কিন্তু দরবারি মেন স্ট্রিম সংবাদে চট করে জায়গা পায় না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়তো শ্রাবণ মাসে পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি বর্ষণে ব্যস্ত, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কি? এবার আসা যাক উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের হামিরপুর জেলায়। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের এই ভিডিওটা আগে দেখুন। হাতে জাতীয় পতাকা তুলে নিয়ে প্রায় 5 কিলোমিটার কাদা ভরা রাস্তা পেরিয়ে তেরঙ্গা যাত্রা করে সরাসরি ডিএম অফিসে গিয়ে হাজির হলো জেন আলফার এই স্কুলের বাচ্চারা, আর সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও। স্বাধীনতার 80 বছর উদযাপনের প্রাক্কালে ভারী অদ্ভুত ভিডিও, তাই না? হ্যাঁ, ঠিকই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওই এলাকায় একটাও পাকা রাস্তা তৈরি হয়নি। প্রতিদিন স্কুলে পৌঁছতে বাচ্চাদের হাঁটু সমান কাদা মেখে যেতে হয়। খুব বেশি কিছু নয়, ওরা শুধু চেয়েছিল স্কুলে যাওয়ার একটা সুস্থ নিরাপদ রাস্তা। কি ছিল হামিরপুরের এই ছোট ছোট ভাই বোনদের অপরাধ? তারা তো কোনো রাজনীতি করতে আসেনি, তারা চেয়েছিল একটা 5 কিলোমিটারের পাকা রাস্তা। হামিরপুরের চান্দুপুর আর তার আশেপাশের গ্রামের হাল এতটাই খারাপ যে 5 কিলোমিটার জুড়ে কোনো পাকা রাস্তা নেই। বর্ষা এলে সেই মাটির রাস্তা হাঁটু সমান কাদায় পরিণত হয়। বাচ্চারা হাতে জাতীয় পতাকার ব্যানার নিয়ে ডিএম অফিসের সামনে ধর্নায় বসে পড়েছিল। ব্যানারে স্পষ্ট লেখা ছিল, চান্দুপুর গ্রামের ছাত্রছাত্রীরা ততক্ষণ নড়বে না যতক্ষণ না এই রাস্তা পাকা করা হচ্ছে। কতটা যৌক্তিক এদের দাবি ভেবে দেখুন। স্বাধীনতার 80 বছর উদযাপনের প্রাক্কালে দাঁড়িয়ে যে দেশে চাঁদে যাওয়ার ডঙ্কা বাজানো হয়, সেখানে 5 কিলোমিটার রাস্তার জন্য বাচ্চাদের ধর্নায় বসতে হচ্ছে। এরা ডলার চিহ্ন দেখিয়ে বলছে ডিএম সাহেবকে স্মারকলিপি দেওয়ার পর উনি মাটির ব্যবস্থা করেছিলেন, কিন্তু এখন বর্ষায় সেই মাটি জমে একদম থকথকে কাদা হয়ে গেছে। পা আটকে গিয়ে আমরা পড়ে যাই। রাস্তায় মদ্যপদের উপদ্রব, বিষাক্ত পোকামাকড় আর বুনো জানোয়ারের ভয়, আমরা স্কুলে যেতে পারছি না। এই ভয় আর যন্ত্রণা থেকে কিন্তু তৈরি হচ্ছে ক্ষোভ। এই ক্ষোভ কোনো নেতার শেখানো নয়, এদের প্রতিদিনের বাস্তবতার ফসল। অধিকার বুঝে নেওয়ার জন্য আজ এই ছোট ছোট শিশুগুলোকে জোট বাঁধতে হচ্ছে। যে কাদা ওদের জুতো আর পায়ে লেগেছিল, ওটা কিন্তু শুধু রাস্তার মাটি নয়, ওটা আসলে ওদের জীবনের নিষ্ঠুর বাস্তবতা। প্রতিদিন ওই কাদার ওপর দিয়ে ওদের স্কুলে পৌঁছতে হয়, কিন্তু যখন সেই কাদা মাখা জুতো নিয়ে ওরা ডিএম সাহেবের অফিসের দরজায় পৌঁছলো, তখন কি হলো জানেন? হ্যাঁ, যোগী রাজ্যের প্রশাসন তখন ওদের ডিএম অফিসের ভেতরে ঢুকতেই দিল না। কেন বলুন তো? হয়তো ডিএম সাহেবের মার্বেল বসানো ঝকঝকে অফিসটা নোংরা হয়ে যেত। শুধু উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র নয়, মধ্যপ্রদেশও জেনজি আর জেন আলফার অসন্তোষের আগুন ছড়াচ্ছে। মধ্যপ্রদেশের মাইহারের নাম নিশ্চয়ই শুনেছেন। খুব বিখ্যাত মন্দির রয়েছে সেখানে, মাইহার দেবী মন্দির, আসলে মা শারদা মন্দির। কিন্তু সেই পবিত্র ভূমির সরকারি স্কুলের ভেতর থেকে যে ছবি সামনে এসেছে তা বুক কাঁপিয়ে দেওয়ার মতো। সেখানে মিড ডে মিলে ছোট ছোট শিশুদের পাতে তুলে দেওয়া হচ্ছে শুধুই নুন আর রুটি। কদিন আগেই আমরা উত্তরপ্রদেশের সীতাপুরে দেখেছিলাম, বাচ্চাদের পাতে ছিল স্রেফ আলু আর জল, আর এখানে নুন, রুটি আর পেঁয়াজ। দেশে 80 বছর পালনের মুখে দাঁড়িয়ে এই হলো আমাদের শিশুদের পুষ্টির নমুনা। ভাবুন আপনারা, আরও গভীরে গিয়ে ভাবুন। ঘর ঘর তিরঙ্গা স্লোগানের পাশে কোন ভারতবর্ষ? ভাবুন। এসব দেখে মূলধারার রাজনীতির হুঁশ না ফিরলেও এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সুশীল সমাজ থেকে কড়া প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিগত 80 বছরে যদি দেশের সবচেয়ে বেশি অবহেলিত কোনো ক্ষেত্র থেকে থাকে, তবে তা হলো গ্রামীণ ভারতবর্ষের সরকারি স্কুলগুলো।
আমরা নতুন সংসদ ভবন বানিয়েছি, প্রধানমন্ত্রীর জন্য বিলাসবহুল রাজপ্রাসাদ গড়ে তুলেছি, প্রধানমন্ত্রী বিদেশ সফরের জন্য ভারতীয় বায়ুসেনা ৮,৪০০ কোটি টাকা খরচ করে 2টো বিমানও কিনেছে। কিন্তু গ্রামের সাধারণ পরিবারের বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেই স্কুলগুলোর ব্যবস্থা আজও কেন মধ্যযুগেই আটকে রয়েছে? উত্তর দেওয়ার কিন্তু কেউ নেই। প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে অবশ্যই এই বিমান জরুরি, প্রয়োজনে আরো উন্নত মানের বিমান কিনতে হবে, কিন্তু তাই বলে গ্রামীণ ভারতের গরিব ঘরের ছেলেমেয়েরা যারা দামি প্রাইভেট স্কুলে পড়তে পারে না তারা এতটা অবহেলিত কেন? স্বাধীনতার ৮০ বছরের প্রাক্কালে আমরা কি এই প্রশ্ন তুলব না? ভেবে দেখুন, আমরা দেশের বড় বড় শহর ঝকঝকে করে ফেললাম, কিন্তু গ্রামের স্কুলগুলোকে কেন বদলাতে পারলাম না? তাই এবার স্বাধীনতার ৮০ বছরে দাঁড়িয়ে যদি আমাদের কোনো নতুন শুরু করতে হয়, তবে সেটা হওয়া উচিত আমাদের এই বেহাল সরকারি স্কুলগুলোকে বদলে ফেলার প্রতিশ্রুতি দিয়ে। শুনুন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কি বলছেন। इस 15 अगस्त को हमारा 80th इंडिपेंडेंस डे है, लेकिन 80 इयर्स में अगर सबसे ज़्यादा कोई चीज़ निगलेक्ट हुई है, सबसे ज़्यादा कोई चीज़ इग्नोर की गई है, तो वो है हमारे गांव में जो सरकारी स्कूल होते हैं वो। 80 साल में हम लोगों ने गांव में जो स्कूल होते हैं उन पर ज़रा भी काम नहीं किया है। हमने नई पार्लियामेंट बना दी, नया PM हाउस बना दिया, तो हम नए स्कूल्स क्यों नहीं बना पाए हमारे गांव में? क्या हमारे गांव में जो किसान और मजदूर के बच्चे पढ़ते हैं उन स्कूलों में, क्या उन्हें हम अपने देश का भविष्य नहीं मानते? आज तक हमने उन बच्चों के लिए क्या किया और क्यों उनको हम आज तक वो फैसिलिटीज़ प्रोवाइड नहीं कर सके जो किसी बच्चे को एक बड़े सिटी में मिलती है? आज भी गांव के बच्चों को पैदल चलकर पता नहीं कितने दूर जाना पड़ता है स्कूल अटेंड करने के लिए, और वहाँ जाने के बाद ना पानी की फैसिलिटीज़ होती है, ना टॉयलेट की फैसिलिटीज़ होती है। इससे खास करके जो छोटी लड़कियाँ होती हैं उनको कितनी दिक्कत होती है। तो मुझे लगता है कि इस 15 अगस्त को अगर हमको किसी चीज़ पर ध्यान देना चाहिए, एक नई शुरुआत अगर करनी चाहिए, तो वो शुरुआत हमारे सरकारी स्कूलों को ठीक करके करनी चाहिए। और इसके लिए मैं खुद अपने गांव हिंगोली जाकर वहाँ के सरपंच से रिक्वेस्ट करूँगा कि प्लीज़ आप गांव का स्कूल ठीक करिए। और उसके साथ साथ जितने भी सरपंच ये वीडियो देख रहे हैं, मैं उन सभी लोगों से अपील करता हूँ कि एक चांस है हम लोगों के पास अब कुछ नया करने का, कुछ अच्छा करने का, तो क्यों ना हम जितने भी गांव में सरकारी स्कूल हैं उन स्कूलों को ठीक करें, उन स्कूलों को बेहतर बनाएं, ताकि जो किसान और मजदूर के बच्चे गांव के स्कूलों में पढ़ सकते हैं उनको भी लगे कि वो भी इस देश का भविष्य है। तो अगर गांव के सरपंच अपने गांव का स्कूल ठीक करते हैं तो हम उसके बाद उन स्कूलों के फ़ोटो लेकर उस सरपंच का नाम भी बताएंगे और गांव का नाम भी बताएंगे, हमारे सोशल मीडिया पर हम पोस्ट करेंगे CGP पर, और हम आप लोगों को क्रेडिट देंगे, ताकि आप लोगों को देखकर, आपने जो स्कूल ठीक करे उसको देखकर कई और दूसरे सरपंच भी अपने गांव के स्कूल ठीक करना शुरू करें। और इसके साथ साथ हम एक और चीज़ करना चाहते हैं, वो है सोशल ऑडिट। तो जितने भी पेरेंट्स हैं जिनके बच्चे सरकारी स्कूलों में पढ़ते हैं, मैं उन पेरेंट्स से रिक्वेस्ट करता हूँ कि आप अभी एक सोशल ऑडिट करना शुरू कर दीजिए। आप अपने बच्चों के स्कूलों में जाइए, देखिए क्या वहाँ पर बेसिक फैसिलिटीज़ अवेलेबल है या नहीं, देखिए वहाँ पर बिजली आती है या नहीं, पानी आता है या नहीं, क्या आपके बच्चों को वॉशरूम की फैसिलिटीज़ मिलती है या नहीं, मिड डे मील्स मिलते हैं या नहीं। और अगर ऐसा नहीं होता है तो आप उसकी वीडियोस बनाइए, क्योंकि आपके बच्चों की जो स्कूलिंग है वो अच्छी होनी चाहिए, वो आपका फंडामेंटल राइट है, आपके बच्चों का फंडामेंटल राइट है। इसके लिए हम एक फॉर्म भी इशू करेंगे जो हम आप लोगों को जल्दी शेयर कर देंगे, जिसको आप प्रिंट करके फिल कर सकते हैं और बता सकते हैं आपके बच्चों के स्कूल में कौन सी फैसिलिटीज़ अवेलेबल है और कौन सी फैसिलिटीज़ अवेलेबल नहीं है। उसके बाद आप वो फॉर्म हमें contact@cockroachjntaparty.org पर ईमेल कर सकते हैं। ईमेल में आपको कमेंट सेक्शन में भेज दूंगा और फॉर्म का लिंक भी हम जल्द आपके साथ शेयर करेंगे। तो आइए एक साथ मिलकर हम एक प्रॉमिस करते हैं सभी बच्चों से जो गाँव में रहते हैं कि हम उनके स्कूल ठीक करेंगे। एक साथ मिलकर हम ये कर सकते हैं। अगर हम सारे लोग कलेक्टिवली साथ में आकर काम करें, एक्ट करें, सो आई एम वेरी श्योर कि हम हमारे गांव के स्कूल बिल्कुल ठीक कर सकते हैं, बिकॉज द रियल इंडिया लिव्स इन विलेज। শুনলেন মহাত্মা গান্ধীর কথার অনুকরণে দীপকে সবশেষে বললেন প্রকৃত ভারতবর্ষ গ্রামে বাস করে। এবার আরও একটা জলজ্জন্ত উদাহরণ শুনবেন। মহারাষ্ট্রের রায়গড়ের পর এবার চলুন নাসিকের ত্রম্বকেশ্বরে। সেখানে দেশের অন্যতম বিখ্যাত শিব জ্যোতির্লিঙ্গ রয়েছে। প্রতি বছর কোটি কোটি পুণ্যার্থী এখানে আসেন, কোটি কোটি টাকার ব্যবসা হয় সেই ত্রম্বকেশ্বরের তালুকের পেগলওয়ারি গ্রাম। সেখানকার ছবিটাও কিন্তু একই।
জেন আলফার ছোট ছোট মেয়েরা জলের বোতলকে माइक বানিয়ে ক্যামেরার সামনে प्रशासনের কাছা করে दिচ্ছে। दीदी रास्ता मला काहीतरी माहिती सांग. माझं नाव स्मिता शेख. आमचं गाव पेगलवाडी आहे. छोटंसं गाव आहे आमचं. खड्ड्यात रस्त्यात खड्डा. हे बघा आमच्या गावात किती खड्डे झाले. इकडं कोणी लक्ष पण देत नाही. काय नाही, इकडं थोडं लक्ष द्यायला पाहिजे. आम्हाला शाळेत जायला त्रास होतो. कपडे सारे माखून जातात चिखलाने. आमची हीच इच्छा आहे की आमचे रस्ते थोडं चांगलं व्हायला पाहिजे. सगळं चांगलं व्हायला पाहिजे. एवढीच आमची इच्छा आहे. সেখানে কোনো বড় রিপোর্টার বা সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছয়নি, কিন্তু সেখানকার জেন আলফার খুদে পড়ুয়ারা মন্দিরের সামনে শুধু হাত জোর করে বসে থাকেনি, একটা প্লাস্টিকের জলের বোতলকে মাইক বানিয়ে তারা নেমে পড়েছে অনগ্রাউন্ড রিপোর্টিংয়ে। সারা দেশের সামনে তুলে ধরেছে নিজেদের গ্রামের কাদা ভরা জরাজীর্ণ রাস্তার বিভৎস ছবি। মহারাষ্ট্র রায়গড়ে ছাতা হাতে যে প্রতিবাদের আগুন জ্বেলেছিল নেহা জ্যোৎস্নার মানুষেরা, পেগলওয়াড়িতে জলের বোতল হাতে সেই আগুন আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়ল। এটা আজ আর কোনো একটা বা দুটো গ্রামের বিচ্ছিন্ন ঘটনা নয়। জেন আলফার এই অভিনব প্রতিবাদ আজ জনসচেতনতার এক অপ্রতিরোধ্য আন্দোলন হয়ে উঠেছে। মনে রাখবেন, এই নতুন প্রজন্মকে ট্রোলিং, হুমকি কিংবা হিন্দু মুসলিম বা ধর্মের কাঠ খেলে আর মুখ বন্ধ করে রাখা যাবে না। রাজনীতি অনেক করেছেন, এবার জনগণকে মূল প্রশ্নগুলোর উত্তর দিন। কোথায় আমাদের নিরাপদ রাস্তা? কোথায় সেই প্রতিশ্রুতির উন্নয়ন? কোথায় সেই প্রতিশ্রুত উন্নয়ন? কোথায় হিসেব আমাদের ট্যাক্সের টাকার? আজ আমাদের সরকারি দপ্তরের জবাবদিহিতা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে? এই বাচ্চারা কিন্তু কোনো ক্ষমতা বা চেয়ার চাইছে না। তারা প্রতিদিন স্কুলে যাওয়ার পথে যে ভোগান্তি সইছে, কেবল সেই সত্যিটা তুলে ধরছে। ভুলবেন না, এই প্রজন্ম কিন্তু স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর প্রশ্ন করার অসীম সাহস নিয়ে বড় হচ্ছে। আজ যদি এদের এড়িয়ে যাওয়ার বা এড়িয়ে চলবার চেষ্টা করেন, তবে কাল এরা আপনার প্রতিটি পদক্ষেপে প্রশ্ন তুলবে। তাই বিদ্বেষ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন, মূল সমস্যার সমাধান করতে নামুন। কারণ এই জেন আলফা আর চুপ থাকবে না। এরা সব দেখছে, ভিডিও রেকর্ড করছে আর প্রতি মুহূর্তে রাষ্ট্রকে প্রশ্ন করে চলেছে। আসলে দিল্লির যন্তর মন্তরের আন্দোলন একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে। আজকের জেনজি আর জেন আলফা বুঝে গেছে সোশ্যাল মিডিয়ার শক্তি কতটা। তারা জানে কথা বললে আজ হোক বা কাল আওয়াজ পৌঁছবেই। দরবারি চ্যানেলগুলো যদি সত্যি আড়াল করে, তবে এই শিশুরাই নিজেদের হাতে ক্যামেরা তুলে সত্যিটা সামনে আনবে। আর তাদের তৈরি সেই সত্যি আমরা আপনাদের সামনে তুলে ধরতেই থাকব। স্বাধীনতার ৮০ বছর পেরিয়ে এসে আজ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার। ঝকঝকে স্লোগান বিশ্বাস করবেন, নাকি আমাদের এই জেন আলফার তুলে ধরা কঠোর বাস্তবতাকে মানবেন? ভুলবেন না, কোটি টাকার বিলাসবহুল বিজ্ঞাপনে কিন্তু ভারতের আসল ছবি বদলায় না। স্বাধীন ভারতে আজ লালকেল্লার প্রাচীর থেকে প্রবচন বা ক্ষমতার দাম্ভিকতা আর শেষ কথা নয়। দেশের এক একটা অজপাড়াগা থেকে উঠে আসা এই ছোট ছোট জেন আলফার সত্যি কথাগুলোই কিন্তু বর্তমান ব্যবস্থার উপর এক একটা থাপ্পড়। এরা শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে না, রাষ্ট্রকে একদম নগ্ন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তাই এবার ভাবার সময় এসে গেছে, আপনি কি রাষ্ট্র নিয়ন্ত্রিত ভণ্ডামির আলোতেই চোখ বুজে বসে থাকবেন, নাকি আপনার সন্তানের হাত থেকে বই কেড়ে নেওয়ার আগে ওদের ওই সাহসের পাশে এসে দাঁড়াবেন? সিদ্ধান্ত আপনার। কারণ বিপ্লবের এই নতুন পাঠ্য বই কিন্তু আজকের এই ছোট ছোট ছেলেমেয়েরা নিজেরাই লেখা শুরু করে দিয়েছে। সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। উইকেন্ড ভালো কাটুক। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।